সাজেক ভ্যালি জায়গাটির নাম শুনলেই চোখের সামনে ভেসে উঠবে সারি সারি মেঘের ভেলা। মেঘের রাজ্য হিসেবে পরিচিত এই পাহাড়ি উপত্যকাটি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র। পর্যটকদের চাহিদা অনুযায়ী এটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটনীয় স্থান। একসময় শুধুমাত্র সিজনেই মানুষজন এই জায়গাতে বেড়াতে আসলেও বর্তমানে সারা বছরই পর্যটনীয় স্থান হিসেবে পরিচিত এই সাজেক ভ্যালি। এবারের এ যাত্রায় আমরা ঢাকা থেকে খাগড়াছড়ি গিয়েছিলাম শ্যামলী এনার ট্রাভেলসের একটি এসি বাসে করে। ঢাকা থেকে খাগড়াছড়ি কিভাবে পৌঁছবেন, খাগড়াছড়ি থেকে সাজেক কিভাবে পৌঁছবেন এবং সাজেকে 2 থেকে 3 দিন আপনি কি করবেন, এই সবগুলো নিয়ে আমার যাবতীয় ইনফরমেশন নিয়ে কিছু ভিডিও রয়েছে, যেই ভিডিওগুলো কিছুদিন পরে পাবলিশ হয়ে যাবে। এই ভিডিও পাবলিশের কিছুদিন পরে, যদিও সেই ভিডিওগুলো আমি 3 থেকে 4টি পার্টে বিভক্ত করেছি। শ্যামলী এনার ট্রাভেলসের 2টি ইকোনমি ক্লাস এসি বাস প্রতিদিন ঢাকা থেকে খাগড়াছড়ি এবং খাগড়াছড়ি থেকে ঢাকা যাতায়াত করে। এছাড়া যাত্রী চাহিদার উপর নির্ভর করে তারা এই রুটে হুন্দাই বাসের সার্ভিসও প্রদান করে থাকে। আমাদের বাসের সিটগুলো ছিল ইকোনমি ক্লাস এবং ইকোনমি ক্লাস সিট হিসেবে সিটগুলো যথেষ্ট নরম এবং কোমল ছিল। আমাদের যাত্রার সুবিধার্থে হেডরেস্ট এবং নেক পিলোর ব্যবস্থা রাখা হয়েছিল। প্রত্যেকটি সিট যথেষ্ট পরিমাণ রিক্লাইন হয়, তবে সিটগুলোর সাথে কোনো লেগ রেস্টের ব্যবস্থা ছিল না। এসি একটি বাস ছেড়ে যায় ঢাকার গাবতলী থেকে এবং আরেকটি বাস ছেড়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে যায় ঢাকার আব্দুল্লাহপুর থেকে। আমরা বাসে উঠেছিলাম ঢাকার কলাবাগান কাউন্টার থেকে, যদিও আমাদের বাসটি ছেড়ে এসেছিল ঢাকার গাবতলী থেকে রাত 10টা 15 মিনিট নাগাদ। ঢাকার কলাবাগান কাউন্টার থেকে রাত 11টা 5 মিনিট নাগাদ আমার বাসটি ছেড়ে দেয় খাগড়াছড়ির উদ্দেশ্যে, যদিও এই জায়গা থেকে গাড়ির সঠিক টাইম ছিল রাত 11টা। ঢাকার বিভিন্ন কাউন্টার থেকে যাত্রী তোলার পর আমার বাসটি পুনরায় খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয় রাত 12টা 20 মিনিট নাগাদ। আমরা আজ যে বাসটিতে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, এই বাসটি জাপানি হিনো একে 1J সিরিজের বাস এবং এই বাসে সর্বমোট 36টি সিট অ্যাপ্লাই করা রয়েছে। প্রত্যেকটি সিটের ভাড়া 1000 টাকা, তবে তাদের যে হুন্দাই বাসটি রয়েছে সেই বাসের প্রত্যেক সিটের ভাড়া 1600 টাকা। শ্যামলী ছাড়া আরও বেশ কয়েকটি কোম্পানি এসি বাস দিয়ে সার্ভিস পরিচালনা করে ঢাকা খাগড়াছড়ি রুটে। এছাড়া অসংখ্য নন এসি বাসও রয়েছে, যাদের যাবতীয় ভাড়া এবং ইনফরমেশনগুলো নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন কিছুদিন পরেই। আমার বাসটি তার আপন গতিতে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত খাগড়াছড়ি জেলার উদ্দেশ্যে চলছিল। ঢাকা খাগড়াছড়ি ভ্রমণের সময় আপনি N1-এ বেশ ভালোই গাড়ির চাপ দেখতে পারবেন, কেননা এই রাস্তার মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান প্রত্যেকটি পর্যটনীয় স্থানে যেতে হয়। তাই এই রাস্তায় বেশ ভালোই গাড়ির চাপ থাকে রাত্রেবেলা। আনুমানিক রাত 2টা 10 মিনিট নাগাদ আমার বাসটি কুমিল্লার জমজম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেয় 25 মিনিটের জন্য। ভ্রমণে বা যাত্রাপথে কখনই আমি ভারী কোনো কিছু খাই না এবং আমি প্রেফার করব ভারী কোনো খাবার না খেয়ে ভ্রমণ করার জন্য। সেম এখানেও আমাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। আমরা ফ্রেশ হয়ে হালকা কফি খেয়ে আবারও বাসে উঠে যাই। 25 মিনিটের যাত্রা বিরতি অতিক্রম করে হয়ে যায় মোটামুটি 40 মিনিটের মতো একটা যাত্রা বিরতি। আনুমানিক 2টা 55 মিনিট নাগাদ আমরা আমাদের হোটেল ত্যাগ করে পুনরায় খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার আর পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা এবং গহীন বনের মধ্য দিয়ে অন্তরালে প্রবেশ করে যাচ্ছিলাম। এমনই একটা ফিলিংস কাজ করছিল নিজের ভেতরের দিকে। মাঝে মধ্যে অন্য প্রান্ত থেকে আসা কিছু বাস বা ছোট ছোট গাড়ি এবং সামনে থাকা যে বাসটি রয়েছে এটিকে দেখে মনে হচ্ছিল যে না, আমরা এখন পর্যন্ত গহীন জঙ্গলে বা বনের মধ্যে প্রবেশ করিনি, সঠিক রাস্তাতেই যাচ্ছি। বাংলাদেশের 3 পার্বত্য এলাকার মধ্যে সবচেয়ে বেশি পাহাড়ের দেখা মেলে এই খাগড়াছড়ির যাত্রাপথে। এছাড়া অন্যান্য যে 2টি পার্বত্য অঞ্চল রয়েছে রাঙ্গামাটি বা খাগড়াছড়ি, সেই যাত্রাপথে এত পরিমাণ পাহাড়ের দেখা মেলে না। ভোর 5টা 40 পৌঁছে গিয়েছি মাটিরাঙ্গাতে। এখানে নামাজের একটা বিরতি দেওয়া হয়, তবে তাপমাত্রা 10-এরও নিচে। এত পরিমাণ ঠান্ডা লাগছিল যে বাসের বাইরে দাঁড়ানো মুশকিল হয়ে গিয়েছিল। ভোরবেলা সারি সারি পাহাড়, কুয়াশাময় রাস্তা আর এই পাহাড়ি আঁকাবাঁকা রোডে এমন দৃশ্য দেখবো কল্পনাও করিনি। পাহাড়ের ফাঁকে ফাঁকে মেঘেদের উকি দেখতে দেখতে সকাল 6টা 40 মিনিটে আমার বাসটি নামিয়ে দেয় FNF রেস্টুরেন্টের সামনে। ঢাকা থেকে আগত বাসগুলো শাপলা চত্বর যায়, তবুও আমরা নেমেছি FNF এর সামনে, কেননা এই জায়গাতে একটু ফ্রেশ হয়ে নাস্তা করে নেব। এই FNF রেস্টুরেন্টটি অনেক বড় এবং অনেক মানুষ একসাথে এখানে বসে নাস্তা করতে পারবে এবং এই জায়গাতে ফ্রেশ হওয়ার জায়গাও রয়েছে। মোটামুটি যারা ঢাকা থেকে আসে অনেকেই এই জায়গাতে নেমে ফ্রেশ হয়ে নাস্তা করে এরপরে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়।
আমরা ঢাকা থেকে আসার পূর্বে একটি মাহিন্দ্রা বুক করে রেখেছিলাম এবং আমাদের মাহিন্দ্রা আমরা বাস থেকে নামার পূর্বে চলে এসেছিল। সকাল 7:50 আমরা আমাদের নাস্তা শেষ করেই রওনা হয়ে যাই দীঘিনালার উদ্দেশ্যে। দীঘিনালা খাগড়াছড়ি শহর থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা আজ এইরকম ছাদ খোলা একটা মাহিন্দ্রা নিয়েছিলাম। যারা বেসিক্যালি ঢাকা থেকে 3 জন আসবেন তারা সিএনজি দিয়ে সাজেক যেতে পারবেন। যারা 4 থেকে 5 জন বা 6 জন পর্যন্ত তারা মাহিন্দ্রা, এবং তার থেকে বেশি অর্থাৎ 10 থেকে 12 জন হলে চান্দের গাড়ি অবশ্যই নিতে হবে। যারা ঢাকা থেকে আসার পূর্বে গাড়ি বুক করবেন না তারা খাগড়াছড়ি শহরে শাপলা চত্বরের ঠিক অপোজিটেই সাজেক পরিবহন নামে একটি কাউন্টার রয়েছে। এই জায়গা থেকে আপনারা সাজেক যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। আপনারা যদি 1 জন বা 2 জন হন সেক্ষেত্রে মোটরসাইকেলের সার্ভিসও পেয়ে যাবেন। যদি এক রাত থাকতে চান সেক্ষেত্রে মোটরসাইকেল ড্রাইভারকে 3000 টাকা পে করতে হবে। যে গাড়িগুলো খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে প্রতিদিন যাতায়াত করে এই গাড়িগুলো খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির নিয়ন্ত্রণে চলাচল করে, তাই এই গাড়িগুলোতে কোনো ভাড়ার দামাদামি করা যায় না। মোটামুটি সবগুলো গাড়িরই ফিক্সড রেট থাকে। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার জন্য যেসব গাড়িগুলো রয়েছে অর্থাৎ সিএনজি, মাহিন্দ্রা, চান্দের গাড়ি বা জিপ, সবগুলোর ভাড়ার তালিকা এই জায়গাতে দেওয়া রয়েছে। আপনারা এই জায়গা থেকে চাইলে ভাড়াগুলো দেখে এরপরে রওনা হতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য দীঘিনালা, কেননা আমরা যে গাড়িটি বুক করেছিলাম এই গাড়িটি দীঘিনালা কাউন্টারের আন্ডারেই সাজেকে চলাচল করে, তাই আমরা দীঘিনালা বাস স্ট্যান্ডে যে দাঁড়াবো এই গাড়ির ভাড়া পরিশোধ করে এরপরে পুনরায় সাজেকের উদ্দেশ্যে রওনা হব। খাগড়াছড়ি থেকে হাতে সময় নিয়ে খুব আস্তে ধীরে আমরা দীঘিনালা এসে পৌঁছেছি 9:15। দীঘিনালা থেকে ঢাকা অথবা বাংলাদেশের বেশ বড় বড় জেলাগুলোতে ডিরেক্ট সার্ভিস রয়েছে শান্তি পরিবহনের। আপনারা চাইলে ডিরেক্টলি এই দীঘিনালাতে এসে এরপরে গাড়ি ভাড়া নিয়ে সাজেকে ভ্রমণ করতে পারেন। যারা চান একটু সময় বাঁচাতে আমার মনে হয় তারা ডিরেক্টলি দীঘিনালা এসে এরপরে সাজেকের উদ্দেশ্যে রওনা দেওয়াটা ভালো, কেননা আপনি এই জায়গা থেকে সিএনজি, মাহিন্দ্রা, জিপ, চান্দের গাড়ি বা মোটরসাইকেল যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সাজেকের জন্য। তবে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে গাড়িগুলো যাবার জন্য যে ভাড়া নিয়ে থাকে এই জায়গা থেকেও সেম একই ভাড়া নেয়। আমরা দীঘিনালার কাজকর্ম শেষ করে আবারও রওনা হই বাঘাইহাটের উদ্দেশ্যে। সকাল 10টা বাজার ঠিক 10 মিনিট পূর্বে আমরা পৌঁছে যাই বাঘাইহাট আর্মি ক্যাম্পে। যেই গাড়িগুলো সাজেকের উদ্দেশ্যে যায় প্রত্যেকটি গাড়িকে এই আর্মি ক্যাম্পের মাঠে আসতে হয় এবং এই জায়গা থেকে সিরিয়াল দিয়ে এরপরে সাজেকের উদ্দেশ্যে রওনা হতে হয়। এখানে বেশ কিছু ফলের দোকান রয়েছে। পাহাড়িরা এইখানে বিভিন্ন রকম পাহাড়ি ফলের পসরা নিয়ে বসে। আপনারা চাইলে এই ফলগুলো টেস্ট করে দেখতে পারেন। যারা সাজেকে ঘুরতে যায় তারা কখনো নিজের ইচ্ছে সাজেকে প্রবেশ করা বা সাজেক থেকে বের হতে পারে না, কেননা পুলিশ এবং আর্মি তাদের প্রোটোকলে যারা পর্যটক রয়েছে তাদের সাজেক পর্যন্ত পৌঁছে দেন এবং আবার পুনরায় সাজেক থেকে এই বাঘাইহাট পর্যন্ত নিয়ে আসেন। প্রতিদিন বাঘাইহাট থেকে 2টি স্কোয়াড সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায়, একটি সকাল 10:30 এবং একটি দুপুর 3টা। পুনরায় সাজেক থেকে আসার সময় ঠিক সকাল 10:30 প্রথম স্কোয়াড ছেড়ে আসে এবং দ্বিতীয় স্কোয়াড ছেড়ে আসে দুপুর 3টায়। আপনাকে সাজেক ভ্রমণ করতে এবং সাজেক থেকে বের হওয়ার জন্য এই টাইমগুলোর পূর্বে আর্মির যে স্কোয়াড রয়েছে তাদের সাথে যোগ দিতে হবে, তাছাড়া আপনি প্রবেশ বা বের হতে পারবেন না সাজেকে। এই বাঘাইহাট আর্মি ক্যাম্পে যেই গাড়িগুলো সারি সারি হয়ে দাঁড়িয়ে আছে এক্ষেত্রে সবার আগে যে গাড়িগুলো প্রায়োরিটি পায় সেগুলো হলো প্রাইভেট কার এবং মোটরসাইকেলগুলো, এরপরে থাকে চান্দের গাড়ি এবং জিপ গাড়িগুলো এবং সর্বশেষ স্টেপে থাকে মাহিন্দ্রা এবং সিএনজি গুলো। আজ আমাদের স্কোয়াড ছাড়ার কথা ছিল সকাল 10:30, তবে অনেক পরিমাণ গাড়ি ছিল যার কারণে আমাদের স্কোয়াডটি ছেড়েছিল ঠিকই 10:40 নাগাদ, কিন্তু যেহেতু আমরা মাহিন্দ্রাতে ছিলাম আমরা মেইন রোডে উঠতে উঠতে প্রায় 12টা বেজে গিয়েছিল। বাঘাইহাট থেকে পুনরায় আমাদের যাত্রা শুরু হয় সাজেকের উদ্দেশ্যে। খাগড়াছড়ি সাজেকের মধ্যবর্তী যে পাহাড়গুলো এবং ভয়ঙ্কর রাস্তাগুলো ছিল এই রাস্তাগুলো মূলত বাঘাইহাট পার হওয়ার পরেই পড়ে, কেননা আঁকা বাঁকা উঁচু নিচু সরু অনেক ভয়ঙ্কর রাস্তা এবং ভয়ঙ্কর বাঘ রয়েছে এই পাহাড়েই। আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তা, মাঝে মধ্যে মেঘের উকিঝুঁকি এবং তার সাথে সমুদ্রের নীল জলরাশির মতোই শুভ্র আকাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম সাজেকের উদ্দেশ্যে। বেসিক্যালি কর্ণফুলী নদী থেকে সৃষ্টি হয়েছে সাজেক নদী, আর এই সাজেক নদীর নামানুসারে এই পাহাড়ি উপত্যকার নাম রাখা হয়েছে সাজেক ভ্যালি। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে বিবেচনা করতে গেলে এই সাজেক ভ্যালি রাঙামাটি জেলাতে অবস্থিত, কিন্তু এই সাজেক ভ্যালিতে ভ্রমণ করতে হলে অবশ্যই আমাদেরকে যেতে হয় খাগড়াছড়ি হয়ে, কেননা রাঙামাটি থেকে সাজেকের দূরত্ব খুব একটা বেশি নয়। তবে এই জায়গাতে প্রচুর পরিমাণ উঁচু নিচু পাহাড় রয়েছে যেখানে সমতলের মতো রাস্তা নির্মাণ করা সম্ভব নয়। তবে খাগড়াছড়ি থেকে সাজেকের রাস্তা নির্মাণ করা সহজসাধ্য হওয়ার কারণেই মোটামুটি এখন সবাই এই পথে সাজেক ভ্যালি ভ্রমণ করে। সাজেক ভ্যালি ভ্রমণের পূর্বে যদি আপনাদের কাছে পাওয়ার ব্যাংক থেকে থাকে অবশ্যই সাথে পাওয়ার ব্যাংক নেবেন, এবং যাদের কাছে টেলিটক এবং রবির সিম রয়েছে তারা তাদের সিমগুলো সাথে নিয়ে নেবেন, কেননা সাজেক ভ্যালিতে রবি এবং টেলিটকের নেটওয়ার্কই যথেষ্ট ভালো এবং অন্যান্য সিমগুলোর নেটওয়ার্ক খুব একটা ভালো নয়। আর পাওয়ার ব্যাংক নিতে এই জন্যই বলেছি কেননা ঢাকা থেকে সাজেক ভ্যালি পর্যন্ত পৌঁছাতে আনুমানিক 14 থেকে 15 ঘন্টা সময় লেগে যাবে, এজন্যই বলেছি পাওয়ার ব্যাংক সাথে রাখার জন্য।
যাদের মোশন সিকনেসের প্রবলেম রয়েছে তারা এই পাহাড়ি উঁচু নিচু আঁকাবাঁকা রাস্তায় ড্রাইভার সাহেবকে বলবেন একটু সাবধানতার সহিত গাড়ি চালানোর জন্য, এবং কিছু সময় পরপর পারলে একটা বিরতি নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা হবেন। নয়তো যদি মোশন সিকনেসের প্রবলেম শুরু হয় সেক্ষেত্রে খুবই বিপদে পড়বেন, কেননা সাজেকে আমার মনে হয় না ভালো মানের ডাক্তার বা ভালো মানের ফার্মেসি রয়েছে, যার কারণে সেখানে যে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন আপনাকে পুনরায় আসতে হবে খাগড়াছড়ি শহরে, যেটি অনেকটা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। তবে সাজেক সম্পর্কে আরও কয়েকটা তথ্য দিয়ে রাখি। যারা মোটামুটি হলিডে অথবা যে সিজনগুলো হয় বাংলাদেশে ঘোরা, সেই সিজনগুলোতে যদি আপনি সাজেক ভ্রমণ করতে চান সেক্ষেত্রে আসার পূর্বে অবশ্যই রিসোর্ট বুক করে আসবেন, এবং রুম যখন নেবেন তখন অবশ্যই হোটেলে বলে নেবেন যে আপনার মিজোরাম ভিউ রুম দরকার। আপনি যদি বাংলাদেশ ভিউ রুম নেন সেক্ষেত্রে আপনি সকালবেলা শুধুমাত্র বড়জোর কুয়াশা পেতে পারেন। আমার মনে হয় না কোনো প্রকারের আপনি মেঘ পাবেন বাংলাদেশ ভিউ রুম থেকে। আপনি যদি ভারতের মিজোরাম ভিউ রুম নেন সেক্ষেত্রে অবশ্যই ভোর 4টার পরে দেখবেন আস্তে আস্তে মেঘের পালা জমতে শুরু করেছে, এবং মোটামুটি যখন আলো ফুটবে তখন থেকে শুরু করে সকাল 10টা সাড়ে 10টা পর্যন্ত আপনি খুব ক্লিয়ার ভিউ পাবেন মেঘের। আপনারা যদি সিজনে সাজেক ভ্রমণ করতে চান সেক্ষেত্রে মিজোরাম ভিউ কাপল বেড পেয়ে যাবেন 5 থেকে 5,500 টাকার ভিতরে। তবে আপনারা যদি এই রিসোর্টগুলোতে অফ সিজনে যান সেক্ষেত্রে 3 থেকে 3,500 টাকাতেই রুম পেয়ে যাবেন, এবং বাংলাদেশ ভিউ যে রুমগুলো রয়েছে সেই রুমগুলো সিজনে বড়জোর 2,500 থেকে 3,000 টাকা, রেগুলার টাইমে 2,000 টাকার ভিতরেই পেয়ে যাবেন। এবং যেই বেডগুলো মোটামুটি কাপল নয়, একসাথে 3-4 জন থাকা যায়, এই বেডগুলো আনুমানিক 5 থেকে 5,500 টাকায় পেয়ে যাবেন সিজনের সময়। সিজন ছাড়া আরও কিছুটা কমে বা ডিসকাউন্টে পেয়ে যাবেন। যারা ফ্যামিলি সহ সাজেক ভ্রমণ করতে যান তাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে অবশ্যই যাওয়ার কিছুদিন পূর্বে আপনারা রিসোর্টগুলো বুক করে যাবেন, কেননা সাজেকে অনেকেই রিসোর্ট ছাড়া খোলা মাঠের নিচে বা মসজিদের মধ্যে রাত কাটিয়েছে, এমন অভিজ্ঞতা অনেকেরই হয়েছে। তাই ফ্যামিলি নিয়ে যদি বিপদে পড়তে না চান সেক্ষেত্রে যাবার মিনিমাম 5 থেকে 7 দিন বা 10 দিন পূর্বেই রুমগুলো বুক করে এরপরে সাজেকের উদ্দেশ্যে রওনা করুন। আপনারা যদি সাজেকে বেড়াতে আসেন বা একান্তে পরিবার নিয়ে আরামে সময় কাটাতে চান সেক্ষেত্রে অবশ্যই একটি উত্তম চয়েস হবে এই সাজেক ভ্যালি, কেননা বাংলাদেশের যেসব পর্যটনীয় স্থানগুলো রয়েছে সেই জায়গাগুলোতে বর্তমানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় রয়েছে। একমাত্র এই সাজেক ভ্যালিতে আপনি মানুষের কোলাহল থেকে একটু দূরে থেকে কম মানুষের মধ্যে খুব ভালোভাবে সময়টাকে এনজয় করতে পারবেন। এই জায়গাতে মানুষের কোলাহল একটু কম হয়, তার মূল কারণ মূলত পাহাড়ি দুর্গম রাস্তা, এবং ঢাকা থেকে এই জায়গাতে আসতে বা যে কোনো জায়গা থেকে এই জায়গাতে আসতে বেশ ভালোই সময় লেগে যায়। মূলত ঢাকা থেকে যেসব পর্যটনীয় স্থানগুলো রয়েছে 7-8 ঘন্টা বা 10 ঘন্টা বা 12 ঘন্টা সর্বোচ্চ, কিন্তু আপনি যদি এই সাজেক ভ্যালিতে বেড়াতে চান সেক্ষেত্রে ঢাকা থেকে যদি রাত 10টার কোনো একটা বাসে ওঠেন খাগড়াছড়ি এসে পৌঁছবেন ভোর 5টা বা 6টা। এরপরে আপনি বাঘাইহাট আর্মি ক্যাম্পে আসার পরে আপনাকে 10:30 পর্যন্ত অপেক্ষা করতেই হবে। যদি আপনি সঠিক সময়ে আপনার গাড়ি ছেড়ে দেয় তারপরও আপনার সাজেক পৌঁছাতে পৌঁছাতে দুপুর 1টা থেকে 1:30টা বেজেই যাবে। অ্যাভারেজে চিন্তা করতে গেলে মোটামুটি 14 থেকে 15 ঘন্টার একটা লম্বা জার্নি, যার কারণে অনেকেই এই জায়গাতে আসতে সাহস পান না। দুপুর 1:50 আমরা পৌঁছে গিয়েছি আমাদের মেঘের উপত্যকা সাজেক ভ্যালিতে। আমরা ঢাকা থেকে আসার পূর্বেই পাহাড়িকায় এই রিসোর্টটিতে মিজোরাম ভিউ বেশ কয়েকটি রুম বুক করেছিলাম, এবং আমাদের গাড়িটি সোজা আমাদের রিসোর্টের সামনেই আমাদের নামিয়ে দেয়। এই রিসোর্টটি সম্পূর্ণ ইকো রিসোর্ট, বাঁশ এবং কাঠের তৈরি। আমাদের রুমগুলো ছিল যেহেতু মিজোরাম ভিউ, ভারতের মিজোরামের দিকে এত সুন্দর একটা ভালো ভিউ পাবো কখনো কল্পনাও করিনি। আমরা এখন রুমে প্রবেশ করে একটু ফ্রেশ হবো, এরপরে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নেব, কেননা আমাদের বিশাল একটা লম্বা জার্নি হয়ে গিয়েছে। কেননা গত রাতে রাত 9টায় বাসা থেকে বের হয়েছি এবং এখানে রিসোর্টে প্রবেশ করেছি প্রায় 2:10। চলুন রিসোর্টের যে রুমগুলো সেগুলো কিরকম একটু দেখানো যাক। 4-5টা গ্লাসের তৈরি, ভেতরের দিকটা সম্পূর্ণ বাঁশের তৈরি, অনেকটা সাজানো গোছানো ছিল। একটি ডাবল বেড, সাথে 2টো বালিশ এবং একটি কম্বল দেওয়া ছিল। পাশে একটি গ্লাস এবং মাথার উপরের দিকে একটি ফ্যান দেওয়া ছিল। কাপড় রাখার জন্য এখানে বেশ কয়েকটা হ্যাঙ্গার ছিল এবং তার পাশেই ছিল একটা ছোট্ট ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরের দিকে একটা হাই কমোড, বালতি এবং সাবান রাখার জন্য একটি কেস ছিল। এই রিসোর্টটি ফ্যামিলি নিয়ে থাকার জন্য অ্যাভারেজ। আমরা বেসিক্যালি সিজনে এসেছিলাম, যার কারণে খুব ভালো মানের রিসোর্টগুলো পাইনি। খুবই ইচ্ছা ছিল মেঘপুঞ্জিতে ওঠার, তবে মেঘপুঞ্জি রিসোর্টের বুকিং হয়ে গিয়েছিল আরও 2 মাস আগে, তাই বাধ্য হয়ে মিজোরাম ভিউ রুম পেয়েছিলাম এই পাহাড়িকাতেই, তাই এটাই নিতে হয়েছিল আমাদের। আমরা যেহেতু দুরাতের জন্য সাজেক এসেছিলাম তাই আজ তেমন কোনো প্ল্যান নেই।
দুপুরের খাবার খেয়েছিলাম পাহাড়িকা রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে। এরপরে চলে যাই ব্যাম্বুটি খাওয়ার জন্য। আমার ওয়াইফ খুব করে ধরেছিল এই চা খাওয়ার জন্য। এই ব্যাম্বুটি খেতে আলাদা কোনো রকম স্বাদ লাগেনি, নর্মাল যে চাগুলো হয় সেরকমটাই লেগেছে। বেসিক্যালি বাঁশের ভেতরের দিকে লিকার, দুধ এবং চিনি মিক্স করে বানানো হয় এই চাটি। কিন্তু যেহেতু এই জায়গার ট্রেডিশন বা ট্রেন্ড বলা চলে, তাই সবাই এই জায়গাতে আসলে একবার হলেও ট্রাই করে দেখে এই চাটি। এই হলো মেঘপুঞ্জি রিসোর্ট, যে রিসোর্টটি আমার রিসোর্টের একেবারে পাশেই অবস্থিত। খুবই ইচ্ছা ছিল এখানে থাকার, কিন্তু এখানে বুকিং না পেয়ে বাধ্য হয়ে আমি পাহাড়িকাতে উঠতে হয়েছে। সাজেকের বলতে গেলে সবচেয়ে সিকিউর এবং সবচেয়ে সুন্দর রিসোর্টের মধ্যে একটি এটি। বেসিক্যালি এই মেঘপুঞ্জি রিসোর্টে প্রবেশের পূর্বে একটি সেতু রয়েছে, যেটি যথেষ্ট সুন্দরভাবে লাইটিং করা ছিল এবং ভেতরের যে কটেজগুলো সেগুলো এত মনোমুগ্ধকর লাইটিং করা ছিল যেটি সবারই অনেক দূর থেকে দৃষ্টি কাটতে বাধ্য। যারা সাজেকে বেড়াতে আসে তাদের প্রত্যেকটা সন্ধ্যায় কেটে যায় মন্টানার সামনে লাইভ মিউজিকে। আমরাও তার ব্যতিক্রম নয়, আমরা হাঁটতে হাঁটতে চলে যাই মন্টানা রেস্টুরেন্টের সামনে। ওখানে যেয়ে মূলত রাতের খাবার অর্ডার দিতে হয় এবং রাতের খাবার অর্ডার দিয়ে আমরা বসে পড়ি লাইভ মিউজিক শুনতে। গান শুনতে শুনতে কখন যে রাত 10:30 হয়ে গিয়েছে একেবারে ঘড়ির দিকে খেয়াল করিনি, তাই খাবার দিতে বলে দিই। যেহেতু পাহাড়ে এসেছি আর পাহাড়ি ট্রেডিশনাল খাবার খাবো না তাই কি হয়, তাই রাতের খাবারে আমরা অর্ডার দিয়েছিলাম ব্যাম্বো চিকেন। মোটামুটি যারা সাজেকে বেড়াতে এসেছি তাদের কাছ থেকে শুনেছি বা বেশ কিছু ইউটিউব ভিডিওতেও দেখেছি যে মন্টানার খাবারের মান নাকি যথেষ্ট ভালো এবং এইখানকার লাইভ কনসার্টও যথেষ্ট ভালো। তাই মন্টানার খাবার বা গান কোনোটাই মিস করার ইচ্ছে ছিল না। সো প্রথম রাতে আমরা চলে আসি লাইভ মিউজিক শুনতে এবং খাবার খেতে। তাদের এই ব্যাম্বু চিকেনটা এতটাই স্বাদে বা গন্ধে অতুলনীয় ছিল যা বলার বাহিরে। যতটুকু শুনলাম খাঁটি সরিষার তেল এবং বাটা মশলার তৈরি হওয়ার কারণে এত সুস্বাদু এই খাবারটি। খাওয়া শেষ করে মোটামুটি প্রায় 20 মিনিটের মতো আরও তাদের লাইভ মিউজিক শুনেছিলাম। লাইভ মিউজিক শেষ করে আমরা বের হয়ে যাই একটু হাঁটার জন্য। মন্টানা রেস্টুরেন্টের পাশেই অবস্থিত সাজেকের একমাত্র গির্জা। যেহেতু আগামীকাল 25 তারিখ অর্থাৎ 25শে ডিসেম্বর, যার কারণে বেশ কিছুটা সাজানো ছিল এই জায়গাটি লাইটিং দিয়ে। এরপরে আমরা শুরু করে হাঁটা। এই চার্চ থেকে একেবারে উঁচুতে অর্থাৎ সাজেকের উঁচুতে যে মসজিদ অবস্থিত সেই পর্যন্ত আমরা হেঁটেছিলাম রাতের প্রায় 2টা পর্যন্ত। সাজেকে বেশ কিছু কাপড় এবং প্রসাধনীর দোকানপাট রয়েছে। এই দোকানগুলো সবচেয়ে বেশি রমরমা ব্যবসা করে সন্ধ্যার পরেই। মোটামুটি সন্ধ্যার পরে বা রাতের খাবারের পরে অনেকেই হাঁটাহাঁটি করে এবং প্রচুর পরিমাণ কাস্টমার রয়েছে দোকানগুলোতে। হাঁটাহাঁটি শেষ করে ঘুমোতে চলে যাই। ঘুম ভাঙে ঠিক ভোর 5:40 নাগাদ। সে সময় দেখছিলাম যে কিছু কিছু মেঘ জমছিল, তবে ওই মুহূর্তের কোনো ভিডিও করা হয়নি। তবে একটু ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে যখন উঠি প্রায় 6:30 বাজে, তখন আকাশের মেঘ এবং পূর্ব আকাশের সূর্যের আলোর ঝলকানি একেবারে বিমোহিত করেছিল আমাদের সবাইকে। গত রাতে আকাশ অনেকটা পরিষ্কার ছিল এবং আকাশে বেশ কিছু তারাও দেখা গিয়েছিল। আমি ধরে নিয়েছিলাম যে আজ সকালে তেমন কোনো মেঘের ভিউই পাবো না, কিন্তু উপরওয়ালার সৃষ্টি আসলে বলে শেষ করার মতো নয়। সকালবেলা যখন এত অপরূপ একটা দৃশ্য দেখলাম, মনে হচ্ছিল যে সত্যি মেঘের ভেলায় হয়তো ভেসে যাচ্ছি। তবে মনে হচ্ছিল আমাদের রিসোর্টটা যদি আরও একটু ভিতরের দিকে থাকতো তাহলে হয়তো মেঘটা একেবারে হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারতাম। আমি যে ভিউটা পাচ্ছিলাম, যে মেঘপুঞ্জি যে রিসোর্টটি ছিল সেই রিসোর্টের থেকে হয়তো বা মেঘটা একেবারে সামনে থেকে দেখা যায় বা একেবারে হাত দিয়ে ছোঁয়া যায়, এতটাই কাছে ছিল মেঘগুলো মেঘপুঞ্জি রিসোর্টের। তবে আমাদের রিসোর্ট থেকেও যে ভিউটা খুব একটা খারাপ তা কিন্তু নয়। আমাদের রিসোর্ট থেকেও খুব ভালো মানের একটা ভিউ আমরা পেয়েছিলাম, যেই ভিউটা আপনারা কখনোই বাংলাদেশ ভিউ রিসোর্ট থেকে দেখতে পারবেন না।
সকাল 9:30টায় ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যাই। সকালের নাস্তা মন্টানা রেস্টুরেন্টে শেষ করে আমরা রওনা হয়ে যাই কংলাক পাহাড় এবং কংলাক পাড়া দেখার উদ্দেশ্যে। আমরা বেসিক্যালি যে মাহিন্দ্রাটি বুক করে নিয়ে এসেছিলাম সেই মাহিন্দ্রাটি আমাদের কংলাক পাহাড়, কংলাক পাড়া, স্টোন গার্ডেন, হেলিপ্যাড এবং যে লুসাই গ্রাম রয়েছে সেগুলো ঘুরিয়ে দেখাবে। এবং আমরা যেদিন খাগড়াছড়িতে ব্যাক করব সেদিন আমাদের খাগড়াছড়ি নেওয়ার পর রিসাং ঝর্ণা, আলুটিলা, তারেং, ঝুলন্ত সেতু এগুলো ঘুরিয়ে দেখাবে। আমি যে জায়গাগুলোর নাম বললাম সবগুলো জায়গায় অনেকটা সুন্দর এবং দর্শনীয় স্থান। বেসিক্যালি যেই গাড়িটি আপনারা খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে আসার সময় বুক করেছিলেন সেই গাড়ির যে প্যাকেজ ছিল এই প্যাকেজের সাথে এই জায়গাগুলো ইনক্লুড থাকে। তাই এই জায়গাগুলো ভ্রমণের জন্য কেউ এক্সট্রাভাবে পে করবেন না, কেননা আপনি যদি এক্সট্রাভাবে পে করেন সেক্ষেত্রে লস আপনারই হবে। সমতল পৃষ্ঠ থেকে সাজেক মোটামুটি 1770 ফুট উঁচুতে অবস্থিত এবং এই কংলাক পাহাড় 1800 ফুট উঁচুতে অবস্থিত, অর্থাৎ সমতল থেকে 180 তালার সমান উঁচুতে রয়েছে এখন আমরা। উপরের দিকে 3-4টা দোকান রয়েছে, তবে এই দোকানগুলোতে নর্মালি ড্রিঙ্কস, কিছু পাহাড়ি ফল এবং জুস পাওয়া যায় এবং একটি হোটেলও আমি দেখেছি। তবে যারা অনলাইনে রিসোর্ট বুক করেন তাদের ক্ষেত্রে অবশ্যই বলে রাখবো আপনি রিসোর্ট বুক করার আগে রিসোর্টের লোকেশনটা একটু দেখে নেবেন, কেননা আমি যখন প্রথম এসেছিলাম কংলাকে আরো 6-7 বছর পূর্বে তখন এই জায়গাতে কোনো রিসোর্ট ছিল না। তবে এখন এখানে বেশ কয়েকটা রিসোর্ট হয়ে গিয়েছে। তবে যারা অনলাইনে বুক করে এই রিসোর্টগুলো নেবেন তাদের সন্ধ্যার সময়টা কাটবে একেবারে বোরিং। আপনি যদি এই রিসোর্টগুলো বুক করেন সেক্ষেত্রে সন্ধ্যার পরে আপনি তেমন কোনো দোকানপাটও পাবেন না এবং এছাড়া আপনি যদি এক্সট্রা কোনো খাবার খেতে চান রিসোর্টের বাইরে সেটাও খেতে পারবেন না। যেই খাবারগুলো আপনি খেতে পারবেন রুইলুই পাড়ায়, এবং রুইলুই পাড়াতে প্রচুর পরিমাণ মানুষ থাকে, অনেক প্রকার প্রসাধনী এবং কাপড়ের পাহাড়ি বিভিন্ন ট্র্যাডিশনাল আইটেমের দোকানপাট রয়েছে। তাই এগুলো ঘুরে ঘুরে দেখতে পারবেন, কিনতে পারবেন এবং মন্টানা রেস্টুরেন্টের সামনে যে লাইভ মিউজিক হয় সেটি ছাড়া আরও বেশ কয়েকটা রেস্টুরেন্টের সামনে লাইভ মিউজিক হয় সেগুলো আপনি উপভোগ করতে পারবেন। যেই উপভোগটা বা যেই এনজয়টা আপনি এই কংলাক পাহাড়ি রিসোর্টে থাকলে কিছুটাই পাবেন না। রিসোর্টে পৌঁছে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকটাতে আবারও আমরা বের হয়ে যাই একটু ঘোরার উদ্দেশ্যে। চলে যাই বাংলাদেশের সবচেয়ে উঁচুতে অবস্থিত মসজিদ দেখতে এবং তার অপোজিটে রয়েছে লুসাই গ্রাম। মূলত লুসাইজের যে মূল গ্রামটি হয় তার একটা টেমপ্লেট সাজিয়ে রাখা হয়েছে এই জায়গাতে। মূলত এই জায়গাতে সবাই আসে এই গ্রামের টেমপ্লেট দেখার জন্য এবং পাহাড়ি ট্রেডিশনাল যে ড্রেস রয়েছে এই ড্রেসগুলো পরে বিভিন্ন রকমের ছবি তোলার জন্য। যদি আপনারা এই লুসাই গ্রামের ভেতরটা ঘুরে দেখতে চান সেক্ষেত্রে প্রত্যেকেরই টিকিট সংগ্রহ করতে হবে। প্রত্যেকের টিকিট 30 টাকা এবং যে পাহাড়ি যে ড্রেস রয়েছে এই ড্রেস যদি পরে দেখতে চান সেক্ষেত্রে প্রত্যেক ড্রেসের জন্য আপনাকে 100 টাকা দিতে হবে। 100 টাকার বিনিময়ে আপনি এই ড্রেসগুলো 20 মিনিটের জন্য পাবেন এবং বেশ কিছু ছবিও তুলতে পারবেন। এই লুসাই গ্রামের ভেতরেও একটা রিসোর্ট রয়েছে, যারা এই রিসোর্টে থাকবেন তাদের জন্য এই লুসাই গ্রাম ঘুরে দেখার জন্য সম্পূর্ণ ফ্রি, তাদের জন্য কোনো টিকিট লাগবে না। সামনে যে ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন এটি বেসিক্যালি একটি দোকান, তবে এই দোকানের কোনো দোকানদার নেই। এখানে পাহাড়ি ফল এবং জুমের যে চাল সেগুলো বিক্রি করা হয়, আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন এবং পাশে একটি বক্স রয়েছে সেখানে টাকা পরিশোধ করতে হবে। লুসাই গ্রামের ভেতরের দিকটাতে বিকালবেলা বেশ পরিমাণ মানুষের ভিড় হয়, তবে আমার কাছে মনে হয়েছে এই লুসাই গ্রাম ঘুরে দেখার জন্য উত্তম সময় হচ্ছে বিকেলের সেই ভাগটা। তেমন কোনো রোদের তাপ নেই এবং খুব আরামের সাথে আপনি ঘুরে দেখতে পারবেন এবং সময়টা খুব ভালো অতিবাহিত হবে। লুসাই গ্রাম দেখতে দেখতেই প্রায় সন্ধ্যা হয়ে যায়। লুসাই গ্রাম থেকে বের হয়ে সামনে চলে যায় বাঁশ খেতে, অর্থাৎ বাঁশের তৈরি বেশ কয়েকটা পাকোড়া বিক্রি হচ্ছিল, এই পাকোড়াগুলো খেতে চলে যায়। বেসিক্যালি আমার হাতে একটু আগে লাঠির মতো যে দণ্ড দেখেছিলেন সেটি হচ্ছে বাঁশকরুল, কচি বাঁশ। এই কচি বাঁশ দিয়েই খাবারগুলো তৈরি করা হয়। আর এই হলো মন্টানার সামনে আমাদের রাতের জন্য যে খাবার অর্ডার করেছিলাম সেগুলো এখানে তৈরি হচ্ছে।
রাতের খাবার অর্ডার দিয়ে আমরা সোজা চলে যাই হেলিপ্যাডের উদ্দেশ্যে। যদিও দিনের বেলা হেলিপ্যাডের দিকে খুব একটা ভালো কিছু নেই, শুধু সূর্যোদয় এবং সূর্য অস্ত যাবার যে ভিউ সেটি ছাড়া। তাই আমরা এই জায়গাতে চলে যাই, কারণ এই জায়গাতে সন্ধ্যার পরে বেশ কিছু ট্র্যাডিশনাল আইটেমের যেমন দোকান বসে এবং বেশ কিছু ট্র্যাডিশনাল ফুডেরও অনেকগুলো দোকান রয়েছে। এই জায়গাতে রাতের বেলা হাঁটতে বেশ ভালোই লাগছিল, একেবারে ঠান্ডা একটা পরিবেশ এবং সুনসান রাস্তা। তাই হেঁটে হেঁটে পাহাড়ি গরম গরম খাবারগুলো টেস্ট করছিলাম আর হেঁটে হেঁটে দেখছিলাম সবগুলো খাবারের নাম ও জেনে নিচ্ছিলাম। এই জায়গাতে ঘোরাঘুরি শেষ করে চলে আসি রাতের খাবার খেতে মন্টানাতে। আজ আমাদের অর্ডার করা ছিল ব্যাম্বু বিরিয়ানি। খুবই আশা নিয়ে বসেছিলাম বিরিয়ানিটা খেতে এবং যথেষ্ট পরিমাণ স্বাদও ছিল আজকের এই খাবারটাতে। যখন ঢেলেছিল তখন ভেবেছিলাম হয়তোবা শর্ট পড়ে যাবে, বাট যখন খাবারটা প্লেটে নিয়ে খাওয়া হয়ে গেছে তখন দেখা গেছে মোটামুটি সবাই ফুল হয়ে গিয়েছি আমরা। দ্বিতীয় রাতেও সেম, আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটাহাঁটি করতে চলে যাই এবং খাওয়া শেষে বিশাল এক গল্পের আসর বসে যায় রাত 3টা পর্যন্ত। এরপর চলে যায় সোজা ঘুমাতে। ঘুম ভেঙে সকালে উঠে সেম একই অপরূপ দৃশ্য দ্বিতীয়বারের মতো আমার চোখের ক্যামেরায় ধরা পড়লো। সকাল সকাল এরকম শ্বেত শুভ্র মেঘ যদি চোখের সামনে ভেসে বেড়ায় তাহলে আর কি লাগে। তবে মনে হচ্ছিল গতকালকের যে আজকের মেঘটা কিছুটা হলেও কম রয়েছে। আজ সকালের নাস্তা শেষ করে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যাই, কেননা আমরা আজই সাজেক ত্যাগ করে খাগড়াছড়ির উদ্দেশ্যে চলে যাব এবং আমাদের প্ল্যান ছিল আমরা সকালের যে প্রথম স্কোয়ার যায় সকাল 10টা 30-এ সেই স্কোয়ার ধরেই খাগড়াছড়ির উদ্দেশ্যে যাব এবং খাগড়াছড়ি যেয়ে বেশ কয়েকটা স্পটও আরও ঘুরে দেখব। তাই আর দেরি না করে আমরা রওনা হয়ে যাই সকাল সকাল। সাজেকের প্রবেশ গেটের হাতের বাম দিকে ছিল স্টোন গার্ডেন। যদিও আসার খুবই ইচ্ছা ছিল তবে সময় পাইনি। তবে এই স্টোন গার্ডেনটি অনেকটা সাজানো গোছানো ছোটখাটো পরিসরে। এই জায়গাতে প্রবেশ করতে হলে আপনাকে 20 টাকার বিনিময়ে একটি টিকিট সংগ্রহ করে প্রবেশ করতে হবে ভেতরের দিকে। আপনার সাথে যদি 12 বছরের নিচের বয়সের কোনো বেবি থাকে সেক্ষেত্রে তার কোনো টিকিট লাগবে না ভিতরে প্রবেশ করার জন্য। আপনি যখন সাজেক থেকে বের হয়ে যাবেন সেক্ষেত্রে আপনাকে একটা টিকিট সংগ্রহ করতে হবে। সেটি হলো আপনি যে সাজেকে আসলেন ঘুরলেন সেজন্য প্রত্যেক ব্যক্তির জন্য 20 টাকার একটি টিকিট এবং আপনি যে গাড়িটি সাথে করে নিয়ে এসেছেন সেই গাড়িটি পার্কিং বাবদ 40 টাকা দিয়ে আপনাকে টিকিট সংগ্রহ করে আপনাকে বের হতে হবে সাজেক থেকে। আমাদের সাজেক থেকে সঠিক টাইমে স্কোয়ারটি রওনা হয়েছিল, অর্থাৎ ঠিক 10টা 30 মিনিট নাগাদ আমরা সাজেক থেকে রওনা হয়ে যাই খাগড়াছড়ির উদ্দেশ্যে। আমি আমার এই ভিডিওতে মোটামুটি সবগুলো খরচের হিসাব দিয়ে থাকলেও রিসোর্টের কোনো বাজেট বা হিসাব আপনাদেরকে বলিনি, কেননা আমরা যে রিসোর্টটিতে ছিলাম এই রিসোর্টটিতে আমরা রুম নিয়েছিলাম কাপল বেডগুলো 4000 টাকা করে। বেসিক্যালি অফ সিজনে এই রুমগুলো 2000 টাকা বা 2500 টাকাতে পাওয়া যায়। বেসিক্যালি এখন সিজন চলার কারণে প্রত্যেকটি রিসোর্টের ভাড়া অনেকটা বেশি। এই জায়গাতে যেগুলো এ ক্যাটাগরির রিসোর্ট রয়েছে সেগুলোর যা ভাড়া বর্তমানে মাঝামাঝি কোয়ালিটির যে রিসোর্টগুলো সেগুলো তো সেম একই রকম ভাড়া রাখা হচ্ছে, কেননা যেগুলো এ ক্যাটাগরির রিসোর্ট সেগুলো অনেক আগে বুক হয়ে গিয়েছে। এ হলো আমাদের মাহিন্দ্রার ড্রাইভার শফিকুল ভাই, যিনি যথেষ্ট স্কিল এবং পাহাড়ে গাড়ি চালাতে যথেষ্ট দক্ষ এবং খুব ভালো মনের মানুষ। তার সাথে আমার কথা হয়েছে, আপনারা যদি আমার রেফারেন্সে তার গাড়ি নিয়ে সাজেকে বেড়াতে চান সেক্ষেত্রে তিনি আপনাদেরকে একটা ডিসকাউন্ট করে দেবেন। এছাড়াও তিনি ছাড়াও আমি একটা সিএনজি ড্রাইভারের নাম্বারও দিয়ে রাখবো, যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে আপনারা সেই সিএনজি ড্রাইভারের সাথে যোগাযোগ করে ভ্রমণ করতে পারবেন। এছাড়া আমি যে রিসোর্টটিতে ভ্রমণ করেছি এই রিসোর্টের যে ম্যানেজার রয়েছে তারও নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আনুমানিক দুপুর 2টায় আমরা পৌঁছে যাই খাগড়াছড়ি শহরে। এরপরে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকাল 4টায় আমরা চলে যাই আলুটিলা পাহাড়ে। পাহাড়ের ঠিক উপরের দিকে রয়েছে আলুটিলা পর্যটন কেন্দ্র এবং একটা সুড়ঙ্গ। তবে এইখানে ভেতরে প্রবেশ করার পরে আমি 2টা ব্রিজ দেখতে পারলাম, যেটি একটি হলো ঝুলন্ত ব্রিজ। আমি এর পূর্বে অর্থাৎ 2013 সালে যখন এসেছি বা 2019 সালেও যখন এসেছি কখনোই আমি এই ব্রিজগুলো দেখতে পাইনি, যেগুলো নতুনভাবে তৈরি করা হয়েছে এবং ভেতরের দিকে বেশ সুন্দর কাজও করা হয়েছে। এই জায়গা থেকে খাগড়াছড়ি শহরটাকে অনেকটা সুন্দর দেখা যায়। অনেকে মিনি থাইল্যান্ড বা সুইজারল্যান্ডও বলে থাকে এই জায়গাটিকে।
খুবই ইচ্ছা ছিল আলু টিলার যে সুড়ঙ্গটি ছিল সেটিতে প্রবেশ করার, যদিও আমি এর পূর্বে বেশ কয়েকবার প্রবেশ করেছি, তবে আজ আর সময় হলো না। কেননা এখন যেহেতু শীতের দিন, তাই বিকাল 5টার মধ্যে মোটামুটি অন্ধকার হয়ে যায়। আর এখন অলরেডি 5টা 15 বাজে, তবুও যাচ্ছিলাম নিচের দিকটাতে একটু যে সুড়ঙ্গর গেট সেইটা কি অবস্থা সেটা দেখার জন্য। তবে খাগড়াছড়িতে এই আলু টিলা পর্যটনের একেবারে সন্নিকটে, অর্থাৎ পায়ে হেঁটে গেলে হয়তোবা সর্বোচ্চ 10 মিনিট লাগবে, একটি উঁচু জায়গা রয়েছে যার নাম তারেং। এই জায়গা থেকেও খাগড়াছড়ি শহরকে অনেকটা সুন্দর দেখা যায়, তবে সময়ের অভাবে আর সেখানে যাওয়া হলো না। সন্ধ্যার পরে আলু টিলা পর্যটনের ভেতরের দিকে যে দুটো সেতু রয়েছে সেগুলোতে কালারফুল বেশ কিছু লাইট জ্বালানো হয়। এই লাইটগুলো রাতের বেলা ব্রিজগুলোর সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে। আর ওই যে ছোট ছোট লাইটগুলো দেখছেন, এটি হলো মূলত খাগড়াছড়ি যে মূল শহর, সেই শহরটি। আলু টিলা থেকে যদি দিনের বেলা ভিউ আরও ক্লিয়ার থাকতো তাহলে এই ঘরগুলো স্পষ্ট দেখা যেত। তবে মোটামুটি শীতের দিন এবং অনেকটা কুয়াশা থাকার কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না। তবে সন্ধ্যার পরে যখন ছোট ছোট লাইটগুলো জ্বলেছে তখন আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখন সন্ধ্যা 6টা 10। আলু টিলার যে মেইন গেট সেই গেটেও বেশ কিছু লাইট জ্বালানো হয়েছে, দেখতে অনেকটা সুন্দর লাগছিল। আমরা আজ রাতেই এখান থেকে ঢাকায় ব্যাক করব রাত 9টা 45-এর একটি এসি বাসে। যাই হোক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিদায়।